হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 6-এর কোষে দেখি 22.1। কোষে দেখি 22.1, পেজ নম্বর হচ্ছে 259, অর্থাৎ 259 পাতার অঙ্ক। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, একের দাগের কি বলছে, নিচের কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে লেখার চেষ্টা করি। এখানে তিনখানা ক্ষেত্র দেখিয়েছে, এ, বি এবং সি। নিচের কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর লম্বভাবে আছে লেখার চেষ্টা করি। তো এটা করাবার আগে আমি দুটো জিনিস বলে নিই, যে দুটো সরলরেখা যখন একই দিকে বর্ধিত করা হয়, দুটো সরলরেখাকে যখন একই দিকে বর্ধিত করা হয়, অর্থাৎ এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, দুটো সরলরেখাকে ধরো একই দিকে বর্ধিত করা হলো, মানে এটাকেও বাড়ানো হলো, এটাকেও বাড়ানো হচ্ছে। যদি এরা কখনো পরস্পরকে ছেদ না করে, ছেদ করা মানে এইরকম বলা হয়, যদি ছেদ না করে, অর্থাৎ এখানে যা ডিস্ট্যান্স, এটাকে বাড়ালেও যদি এই জায়গায় ডিস্ট্যান্সটা সেম থাকে, তখন এই দুটো সরলরেখাকে বলবো সমান্তরাল সরলরেখা। কি বলবো? সমান্তরাল সরলরেখা। আর এটা গেল সমান্তরাল সরলরেখা। আর একটা কেস রয়েছে, ধরো একটা সরলরেখা টানা হলো, ওর উপরে একটা সরলরেখা এমনভাবে দণ্ডায়মান, মানে এই সরলরেখার উপরে এই সরলরেখাটা এমনভাবে অবস্থান করছে যাতে এই যে কোণগুলো, এই কোণগুলো হয় 90 ডিগ্রি করে। তোমরা তো কোণ আঁকতে জানো, তাহলে এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। তখন এই সরলরেখাটাকে বলা হবে এই সরলরেখার উপরে লম্বভাবে অবস্থান করছে। বোঝা গেল? তাহলে সমান্তরাল সরলরেখা হচ্ছে দুটো সরলরেখাকে একই দিকে বর্ধিত করলে তারা যদি কখনো পরস্পরকে ছেদ না করে, তখন সেই সরলরেখা দুটোকে বলা হয় সমান্তরাল সরলরেখা। আর যদি একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা এমনভাবে দণ্ডায়মান হয় যে যে সন্নিহিত কোণ দুটো উৎপন্ন হয় তারা পরস্পর সমান এবং 90 ডিগ্রি করে হয়, তাহলেই বলবো ওই এই সরলরেখাটা এই সরলরেখার উপরে লম্ব। ঠিক আছে, এইবার একের দাগের যে কোশ্চেনটা করেছে সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। দেখো, আমরা যে ডেফিনেশনটা বললাম সেই ডেফিনেশন থেকে এটা নিশ্চয়ই লম্বভাবে হবে না, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এই বি সরলরেখাটা, বিটা দেখো, ধরো আমি বইটাকে যদি আমি এইভাবে নিই, ধরো তাহলে এইটা একটা আমি স্ট্রেট লাইন টানলাম, এর উপরে এইটা দেখো এমনভাবে দণ্ডায়মান, সরলরেখাটা দেখে মনে হচ্ছে এই দুটো কোণ 90 ডিগ্রি করে হচ্ছে, তাহলে এরা কি পরস্পর লম্বভাবে অবস্থান করছে। ঠিক সেম জিনিস এটার ক্ষেত্রেও, এটার উপরে এইটা এমনভাবে দণ্ডায়মান যে এই দুটো কোণ পরস্পর এক সমকোণ করে বা 90 ডিগ্রি করে। তার মানে বি আর সি হচ্ছে লম্বভাবে অবস্থিত। তাহলে আমাকে কোন কোন ক্ষেত্রে সরলরেখা দুটি লম্বভাবে অবস্থিত? চিত্র নম্বর বি আর চিত্র নম্বর সি লম্বভাবে অবস্থিত। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দুইয়ের দাগের কি বলছে? শূন্যস্থান পূরণ করতে বলেছে। কি বলেছে? বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা ড্যাশভাবে অবস্থান করছে। যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ছো, তাহলে সময় দেখার ক্ষেত্রে বা ঘড়ি দেখার ক্ষেত্রে যে এমন কেউ নেই যে তোমরা ঘড়ি দেখতে জানো না। নিঃসন্দেহে তোমরা সকলেই ঘড়ি দেখতে জানো, আমি এটা ভেবে নিলাম। তাহলে এই ধরো একটা ঘড়ি, ঠিক আছে, এই 12, এই 3, এই 6, এই 9। এইবার কটা বাজে বলেছে? 3টে বাজে। তাহলে এই যে এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা হচ্ছে এই। দেখো,
এই সরলরেখা, এটাকে যদি একটা সরলরেখা ট্রিট করি, এই সরলরেখার উপরে আর একটা সরলরেখা দেখো দণ্ডায়মান হয়েছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা 3টে বাজে, ঠিক আছে। তাহলে কি বলবো? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কেমনভাবে অবস্থান করছে? লম্বভাবে, লম্বভাবে অবস্থান করছে। বিয়েরটা বলছে পাড়ার সোজা ল্যাম্পপোস্টটা ভূমির সাথে কেমনভাবে, এই ধরো ভূমির উপরে ল্যাম্পপোস্ট কেমন থাকে? এরকম দাঁড়িয়ে থাকে, তার মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কি বলবো? লম্বভাবে অবস্থান করে। 3 দাগের বলছে আমি আমার দেখা দুটি জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে আছে। আমার দেখা দুটি জিনিসের নাম লিখি যারা পরস্পর লম্বভাবে অবস্থান করছে। আচ্ছা, আমি যদি দেখো ঘড়িতে যদি 9টা বাজে আমি যদি বলি, ধরো এটা 12, এটা 9, তাহলে এইটা হচ্ছে ঘন্টার কাঁটা, এটা মিনিটের কাঁটা, তাহলে সেক্ষেত্রেও এটা 90 ডিগ্রি অর্থাৎ লম্বভাবে অবস্থান করছে। তাহলে ঘড়িতে যখন 9টা বাজে তখন কাঁটা দুটো লম্বভাবে অবস্থান করছে। আর একটা বলতে পারি যে ইলেকট্রিক পোস্ট যে ভূমির উপর দাঁড়িয়ে থাকে সেটাও কিন্তু লম্বভাবে অবস্থান করে। ইলেকট্রিক পোস্ট বা কোনো বাড়ি তৈরি করার সময় যে পিলারগুলো দেওয়া হয়, ঠিক আছে, সেটাও লম্বভাবে অবস্থান করে ভূমির সাথে। তাহলে এইগুলো উদাহরণ আমি দিতে পারবো। এইবার 4 দাগের দেখো কি বলছে, এবি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। এই এবি সরল রেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম যাতে এও সমান 1 সেমি এবং ওবি সমান 3 সেমি হয়। এবার ও বিন্দুতে এবি সরল রেখাংশের উপরে সেট স্কোয়ারের সাহায্যে এমও লম্ব আঁকতে বলেছে। সেট স্কোয়ার তোমরা দেখেছো, যেটা জ্যামিতি বক্সে এরকম ত্রিভুজ আকারে যেটা থাকে এগুলোকে সেট স্কোয়ার বলা হয়, কারণ এটাকে যদি আবার এইভাবে বসা দেখবে একটা স্কোয়ার তৈরি হয়ে যাবে। তো সেই সেট স্কোয়ারের সাহায্যে আমাকে ওই লম্বটা আঁকতে বলেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে সেট স্কোয়ার এখন নেই। তো কম্পাস আছে, পেন্সিল কম্পাস আছে, আমি তোমাদেরকে পেন্সিল কম্পাসের সাহায্যে আমি এঁকে দেখিয়ে দেবো, এবং সেট স্কোয়ারের সাহায্যে কীভাবে আঁকতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো সেট স্কোয়ার ছাড়াই, ঠিক আছে। এবার দেখো কি বলছে, এবি একটি সরলরেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে প্রথমে আমি কি করব, একটা এবি একটা সরলরেখা নিয়ে নিই যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। দেখো আমরা সবসময় কোথা থেকে মাপ নিই? এই 0 থেকে, অর্থাৎ 0 থেকে মাপ নিই। তাহলে 0, 1, 2, 3, 4, এই 4 পর্যন্ত হচ্ছে 4 সেমি। তাহলে আমি এখানে বসাই। আচ্ছা, এটা আমাদের হচ্ছে 4 দাগের অঙ্ক, এই 4 দাগের অঙ্ক। তো এখানে দেখো আমি এটা বসালাম, বা আমি এই মাঝখানে বসালাম, যেহেতু আমার এর উপরই লম্ব আঁকতে হবে, তাহলে এই মাঝখানটা বসালাম। এই তাহলে এইখান থেকে শুরু করে এই 4 পর্যন্ত, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সংখ্যাটা, বুঝতে পারছো 4, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল 4 সেমি। এবার এইটার নাম দিতে বলেছে কি? এ বি। আমি এই পাশে লিখে দিলাম এ বি সমান হচ্ছে 4 সেমি। এইবার এ বি সরলরেখার উপর, তোমরা বইটা দেখো, বইয়ের পড়াটা দেখো, এ বি সরল রেখাংশের উপরে ও একটা বিন্দু নিলাম যাতে এও সমান 1 সেমি। এও সমান হচ্ছে 1 সেমি, আর ওবি সমান হচ্ছে 3 সেমি। তাহলে এর মধ্যে ও হচ্ছে এমন একটা বিন্দু নেব যাতে, ধরো এখানে একটা বিন্দু নিলাম, তাহলে এও সমান 1 সেমি আর ওবি সমান হচ্ছে 3 সেমি। তাহলে আমার স্কেল দিয়ে করতে হবে। দেখো এই দেখো আমি কম্পাস স্কেলটা বসালাম। স্কেলটা বসাবার পরে দেখো এই যে 0 থেকে 1, এই 1-এর কাছে আমি এখানে একটা দাঁড়ি দিলাম, একটা বিন্দু দিলাম, ঠিক আছে। তাহলে এ ও, এইটা ও নাম দিলাম, তাহলে এ ও হয়ে গেল 1 সেমি, কারণ এই দিকটা 1 সেমি নিলাম, আর তাহলে এদিকে বাকিটা কত পড়ে থাকবে? 4 থেকে 1 বাদ চলে গেলে 3 সেমি পড়ে থাকছে। এইবার ও বিন্দু থেকে এ বি সরলরেখাংশের উপর সেট স্কোয়ারের সাহায্যে লম্ব আঁকতে বলেছে। ওই যে সেট স্কোয়ার, আচ্ছা আমি আগে কম্পাসের সাহায্যে তোমাদেরকে দেখাই, তোমরা দেখো
5এরটা দেখো, বলছে পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 4 সেমি। এই পি কিউ সরল রেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরল রেখাংশের উপর ও এম লম্ব আঁকতে বলেছে। ঠিক আছে, তাহলে আমার পি কিউ একটি সরল রেখাংশ আঁকতে বলেছে যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। আগে এটা আমি করে নিই। এটা হচ্ছে আমাদের 5এর দাগে। তাহলে আমাকে কি বলেছে, পি কিউ একটা সরল রেখাংশ নিতে বলেছে যার দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে এই যে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত টানলাম, এই 0 থেকে 4 পর্যন্ত টানলাম, এবং এটা নাম দিতে বলেছে কি, পি কিউ। ঠিক আছে, এটা আমি 4 সেমি এই সিএম বলে লিখলাম, 4 সেমি। এবার পি কিউ সরল রেখাংশের উপর ও একটা বিন্দু, এর উপরে যে আমি যে কোনো জায়গায় ও একটা বিন্দু নিলাম, ধরো এই জায়গাতে ও বিন্দু নিলাম। ঠিক আছে, ও একটা বিন্দু নেওয়ার পরে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পি কিউ সরল রেখাংশের উপর ও এম একটা লম্ব টানি। তো কিভাবে করব, তাহলে আমি এরকম একটা চাপ নিয়ে নিলাম, সেই চাপটাকে এখানে বসিয়ে এই, ঠিক আছে, এই নিলাম। এবার এই চাপটাই থাকবে, এই চাপটা বসিয়ে এইখানে টানলাম, এই চাপটা বসিয়ে এইখানে টানলাম। ঠিক আছে, এবার এই চাপটাকে রাখতে পারো অথবা একটু বাড়িয়ে নিতে পারো, অসুবিধা নেই। বাড়িয়ে এইখানটা টানলাম এখান থেকে, আর এইখানে বসিয়ে এই টানলাম। অর্থাৎ এইটা 60 ডিগ্রি আর এইটা 120 ডিগ্রি। 60 আর 120 মাঝখানে করলে সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে এবার এখান থেকে এইটাকে আমি যোগ করে দিচ্ছি এই, এবং এটা নাম দিচ্ছি কি বলেছে, ও এম। তাহলে আমার কি বলেছে, ও এমটা পি কিউ এর উপরে লম্ব। বোঝা গেল? এইবার আমরা 6এর দাগেরটা করব। 6এর দাগে কি বলছে, এক্স ওয়াই একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এক্স ওয়াই একটা সরল রেখাংশ আঁকতে বলেছে যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এই এক্স ওয়াই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু পি নিলাম। ঠিক আছে, সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরল রেখাংশের উপর পি এর লম্ব আঁকি। সেট স্কোয়ারের সাহায্যে পি বিন্দু থেকে এক্স ওয়াই সরল রেখাংশের উপর পি এর লম্ব আঁকতে বলেছে। বোঝা গেল? তাহলে প্রথমত আমি কি করব, এক্স ওয়াই একটা সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। ঠিক আছে, তাহলে আমি স্কেলের সাহায্যে একটা 5 সেমি সরল রেখাংশ এঁকে নিচ্ছি। এই যে 0টাতে বসিয়ে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমি 5 নিলাম, এই যে, এবং এটার নাম দিতে বলেছে কি, এক্স ওয়াই। এক্স ওয়াই নাম দিতে বলেছে। এক্স ওয়াই সরল রেখাংশের বাইরে একটি বিন্দু পি নিতে বলেছে। ধরো বাইরে একটা বিন্দু বলতে আমি এই জায়গায় একটা বিন্দু পি নিলাম। ঠিক আছে, এবার পি বিন্দু থেকে এক্স ওয়াই সরল রেখাংশের উপর একটা লম্ব অঙ্কন করতে বলেছে, পিএল। ঠিক আছে, তো এটা সেট স্কোয়ারের মাধ্যমে বলেছে। আমি যদি সেট স্কোয়ার করি তাহলে এইটাকে আমি এইরকমভাবে ধরে, মানে যে ত্রিভুজটা, সেট স্কোয়ারের যে ত্রিভুজটা, এইভাবে ধরে এরকম টানলেই আমার কিন্তু এসে যাবে, কারণ নিচের সরলরেখাটা কিন্তু মেলাতে হবে সেট স্কোয়ারের সঙ্গে, আর এই বিন্দুটা যেন মিলে থাকে। তাহলে আমি টানলেই সেট স্কোয়ারের সাহায্যে আমার ওই লম্বটা আঁকা হয়ে যাবে। কিন্তু আমি এখানে আঁকবো, তোমাদের দেখাবো পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে একটা বহিস্থ কোনো বিন্দু থেকে একটা সরল রেখাংশের উপরে একটা লম্ব অঙ্কন করা যায়। তো প্রথমত কি করব, এই বিন্দুতে আমি কম্পাসটাকে বসালাম। বসাবার পরে এরকম একটা চাপ নিলাম, এরকম চাপ নিয়ে এমন চাপ নিলাম যাতে এই সরলরেখার উপরে দুটো দাগ টানা যায়। ঠিক আছে, দুটো বৃত্তচাপ আঁকা যায়। তাহলে এই একটা টানলাম, এই একটা টানলাম, হ্যাঁ, এই একটা আর এই একটা, দুটো টানলাম। এইবার এইটাকে এইখান থেকে দেখো, এইখানে যেন ছেদ করলো,
এইখানে বসিয়ে এই টানলাম, আবার এখানে বসিয়ে এই টানলাম। বোঝা গেল? এবার এই বিন্দুটা আর এই পি বিন্দুটাকে যোগ করে দেব। পুরোটা আমি টানবো না, শুধুমাত্র এই সরল রেখাংশের ওপর পর্যন্ত টানবো, কিন্তু মেলাবো আমি দুটো বিন্দুকে। মেলাবার পরে এই সঙ্গে এই পর্যন্ত টানলাম, দিয়ে এটার নাম দিয়ে দিলাম পিএল। পিএল, তাহলে এটা আমার হয়ে গেল পিএল লম্ব, বহিস্থ বিন্দু পি থেকে পিএল লম্ব এক্স ওয়াই। ঠিক আছে? এরপরে 7 দাগের কি বলছে দেখো, বলছে এবি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। এবি একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 8 সেমি। এই এবি সরল রেখাংশের উপরে একটি বিন্দু পি নিলাম, যাতে এপি সমান 3 সেমি এবং পিবি সমান 5 সেমি হয়। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি বিন্দুতে এবি সরল রেখাংশের উপরে পিএল লম্ব আঁকতে বলেছে। তো আগে আমার যেটা কাজ, এবি একটা সরল রেখাংশকে যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি নিতে বলেছে। তাহলে এটা হচ্ছে 7 দাগের অঙ্ক। প্রথমে কি করব, একটা 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ আঁকবো। দেখো 0 থেকে যদি শুরু করি, এই যে এখানে রয়েছে 8, তাহলে আমি কি করব, এইখান থেকে দেখো একটা 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ এঁকে নিচ্ছি। তো 0 থেকে শুরু করছি, 0 থেকে শুরু করে কোথায় আসছে, এই যে 8 পর্যন্ত, এই 8 পর্যন্ত হলো। এবং এবি একটি সরল রেখাংশ যার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি টানলাম। এইবার এবি সরল রেখাংশের উপর পি একটা বিন্দু নেব, এইখানে ধরো পি একটা বিন্দু নেব যাতে এপি সমান 3 সেমি। তাহলে এপি সমান 3 সেমি, এই যে এটা আমি আরেকবার বসালাম, এপি 3 সেমি বলেছে, আর ধরো এই পর্যন্ত 3 সেমি, আর পিবিটা 5 সেমি। তাহলে 8 সেমি থেকে 3 সেমি বাদ চলে গেলে 5 সেমি থাকে। তাহলে আমি এই 3-এর কাছে একটা বিন্দু নিয়ে নিলাম, তো এই বিন্দুটার নাম দিতে বলছে পি। তাহলে এপি সমান হচ্ছে 3 সেমি আর পিবি সমান হচ্ছে 5 সেমি। বোঝা গেল? এইবার পি বিন্দুতে আমার একটা লম্ব টানতে গেলে কি করতে হবে, এইখানে পি বিন্দুতে আমি কম্পাসটাকে বসালাম, বসিয়ে এইভাবে, এই, ঠিক আছে। এবার এই মাপটাই, এই বৃত্তচাপটা এইখানে বসিয়ে এই টানলাম, এখানে বসিয়ে এই টানলাম। এবার এটাকে একটুখানি বাড়িয়ে নিতে পারো বা ওই সেমও রাখতে পারো, অসুবিধা নেই। এখান থেকে এই টানলাম, মানে এটাকে অর্ধেক করতে হবে, এটাকে এই টানলাম, এই, আর এই বিন্দুটা যোগ করলাম, এই। তাহলে এটার নাম দিচ্ছি পি এল। এই যে পি এল লম্ব আঁকতে বলেছে, তাহলে পি এল লম্ব এবি। ঠিক আছে? তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে কষে দেখি 22.1-এর 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা অঙ্ক করালাম। ঠিক আছে? এর পরের পার্টে আমি 8 থেকে 14 পর্যন্ত করাবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখবে।